গল টেস্ট বাংলাদেশকে জয়ের সুবাস দিচ্ছে। আপনারা অনেকেই নাক ছিটকাতে পারেন, আমি জাস্ট কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিই। এবং আন্ডাররেটেড ক্রিকেটার যারা আমাদের সবার দৃষ্টিতে, তাদের পারফরমেন্সটাকে যদি সামনে নিয়ে আসি, গল টেস্টে বাংলাদেশ যেভাবে ফাইট ব্যাক করেছে, ঘুরে দাঁড়িয়েছে, এবং ফিফথ ডেতে বাংলাদেশ যেভাবে ফোর্থ ডে শেষ করেছে, সেটা যদি অন্তত 30 থেকে 35 ওভার কন্টিনিউ করতে পারে, এই টেস্টে বাংলাদেশের জয় পাওয়া অসাধ্য না। কেন এই ডিসকাশন? দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে 187 রানে এগিয়ে রয়েছে। 177 করেছে 3 উইকেটে টেস্টের থার্ড ইনিংস, বাংলাদেশের সেকেন্ড ইনিংসে 10 রানের লিড পেয়েছে। একটা সময় মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কা আলটিমেটলি তাদের প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে বেশি রান করবে, তারা 10 কম করেছে। 117 রানের বেশি তারা অ্যাড করতে পারেনি, 368-তে 4 ছিল, তারা শেষ পর্যন্ত অল আউট হয়েছে 485-তে। শেষ 4 উইকেটের পতন ঘটেছে মাত্র 15 রানের মধ্যে। শেষ 5 উইকেটে শ্রীলঙ্কার 3টা নিয়েছেন নাইম, 2টা নিয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশ দলের সেকেন্ড ইনিংস নিয়ে সবসময় একটা টেনশন থাকে। প্রথম ইনিংসে অলমোস্ট 500 করেছে, বাংলাদেশ খুব ভালো খেলে ফেলেছে। বাংলাদেশের 2টা অসাধারণ সেঞ্চুরি হয়েছে, মুশফিক এবং শান্ত। বাংলাদেশের লিটন কুমার দাস 90 রান করেছে। সো বাংলাদেশ যেহেতু প্রথম ইনিংসে ভালো খেলেছে, লিড নিয়েছে, এরকম সার্কামস্টেন্সে আমরা কি চিন্তা করি, কি ঘটে, বাংলাদেশ কি করে? বাংলাদেশ করে দ্বিতীয় ইনিংসে এত গু ক্রিকেট খেলে যে আসলে প্রথম ইনিংসে সেই আলোচনাটা আর থাকে না, তৃপ্তি আর থাকে না। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অসাধারণ ব্যাট করেছে। সাদমান 76 করেছেন, সেঞ্চুরি হয়ে যাচ্ছিল, অল্পের জন্য হলো না। আনপ্লেয়েবল একটা ডেলিভারি মনে হয়েছে তার কাছে সেই মতো, সেটাতে বিট হয়েছেন। মুমিনুল হক অবিশ্বাস্যভাবে সুইপ করতে গিয়ে যেভাবে আসলে বলটা এক্সিকিউট করার চেষ্টা করেছে সেটা পারেন নাই, ওকে, নো ম্যাটার। নাজমুল হোসেন শান্ত এক ইনিংসে বাংলাদেশে কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার যদি ভালো করেন, পরের ইনিংসে তিনি ভালো করবেন না, ওই একটা ইনিংস দিয়ে 10 ইনিংস চলবে। একটা প্রথাগত ব্যাপার আমরা দেখি, অলমোস্ট 150 মেরে দেওয়ার পরের ইনিংসে তিনি 50+ রানসে নট আউট রয়েছেন। খেয়াল করে দেখবেন যে পুরো মাইনরিটি, লাইমলাইটের বাইরের ক্রিকেটার যারা, দে হ্যাভ বিন পারফর্মিং ইন দিস পার্টিকুলার টেস্ট ফর বাংলাদেশ। অ্যান্ড বাংলাদেশ রাইট নাও দে আর ইন আ পজিশন যে আগামীকাল যদি তারা প্রথম সেশনটা ট্যাকেল করতে পারে, দ্বিতীয় সেশনে ধরেন 10টা ওভারের মতো খেলতে পারে, একটু দ্রুত গতিতে রান বাড়াতে পারে, লক্ষ্যটা 300-এর কাছাকাছি যদি দিতে পারে শ্রীলঙ্কাকে, 60 ওভার যদি হাতে রাখে বাংলাদেশের, তাহলে অনেক কিছুই ঘটা সম্ভব। বাংলাদেশ অ্যাটলিস্ট হারবে না, এই কন্ডিশনস গুলো ফুলফিল হতে যদি পারে বাংলাদেশের জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কেন বলছি? বাংলাদেশ 187 রানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে, হাতে রয়েছে 7 উইকেট। বাংলাদেশ ধরুন বাকি 7 উইকেটে আরো 120, 30, 40 রান অ্যাড করলো, পসিবল। লিটন কুমার দাস ইয়েট টু ব্যাট, জাকির আলী অনেক ইয়ার টু ব্যাট, দুজন সেট ব্যাটার রয়েছেন, একজন 50+, একজন 22-তে নট আউট মুশফিকুর রহিম, রাইট? সো বাকি 7 উইকেটে বাংলাদেশ যদি 130 রান অ্যাড করে, তাহলে শ্রীলঙ্কার সামনে লাস্ট ডেতে জয়ের টার্গেট হবে প্রায় 330 রান। 330 রান, প্লিজ নোট দিস। শ্রীলঙ্কাকে এই 330 রান করতে হবে, মানে বাংলাদেশ যদি 130 রান অ্যাড করে, অ্যাটলিস্ট বাংলাদেশ তো 30 ওভার্সের মতো খেলবে। সেক্ষেত্রে এই 330 রান শ্রীলঙ্কাকে করতে হবে, আমার যে হাইপোথেসিস তাতে, নেক্সট 65 ওভার্সের মধ্যে। শ্রীলঙ্কা 65 ওভার পাবে টু উইন দ্য ম্যাচ এগেনস্ট বাংলাদেশ, এবং যেখানটায় এই 65 ওভারে শ্রীলঙ্কাকে রান করতে হবে অলমোস্ট আস্কিং রেট 6-এ। টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কা লাস্ট ডেতে 65 ওভারের মতো যদি পায়, 330-এর মতো যদি টার্গেট দাঁড়ায়, 6 রান রেটে ব্যাট করে বাংলাদেশকে হারিয়ে দেবে, এরকম একটা রিস্কিয়ার সিচুয়েশনে যাবে, অস্ট্রেলিয়া হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। যেহেতু এই কারণটা নেই, সেহেতু এই ম্যাচের ফল আপাত দৃষ্টিতে ড্র, মানে তারা 65 ওভার ঠেকিয়ে দেবে। যদি সেটা না হয়, প্রথমত বাংলাদেশ যদি আর 130 রান অ্যাড করতে পারে, তাহলে 330-এর যে টার্গেটটা দাঁড়াবে লঙ্কার কাছে, সেটা তারা চেস করতে যাবে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। কারণ পরে 60-65 ওভার এটা ডিফিকাল্ট। সো ওই জায়গা থেকে যদি সেকেন্ড যে সেশন এন্ড থার্ড সেশন, মানে লাস্ট সেশন অফ দ্য 5th ডে, এই 2 সেশনে যে 65 ওভার রিমেইনিং থাকবে, শ্রীলঙ্কা যদি এই 65 ওভারে টিকে থাকে, ঠেকিয়ে দেয় বাংলাদেশের বোলারদের ব্যর্থ করে, দেন দ্য রেজাল্ট ইজ ড্র। বাট ইফ দ্য সিনারিও ইজ ডিফারেন্ট, 5th ডে খেলা, উইকেটের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, অনেক বড় বড় টার্ন হচ্ছে, আমরা সেটা দেখেছি। সেই জায়গা থেকে সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা যেটা, সেটা হচ্ছে 65 ওভার বাংলাদেশ পাচ্ছে বল করার জন্য। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট একটা ডিসেন্ট টার্গেট স্কোর বোর্ডে পাচ্ছে
ডিফেন্ড করার জন্য। অ্যান্ড শ্রীলঙ্কা তারা যদি কুইক 3 থেকে 4টা উইকেট হারিয়ে ফেলে, যেটা আজকে আমরা খেয়াল করেছি যে শ্রীলঙ্কা যখন অল আউট হয়ে গেল 470 থেকে 485, 15 রানের মধ্যে লাস্ট 4 উইকেট তারা হারিয়েছে। তাইজুল ইসলামের যে ওই রিটার্ন ক্যাচটা যদি তিনি নিতে পারতেন, তাহলে বাংলাদেশের এই লিডটা 10 রানের না হয়ে 60 রান 70 রানেরও হতে পারতো, সেই চান্সেসটা ছিল। তাহলে তো বাংলাদেশের দারুণভাবে একটা জয়ের সম্ভাবনা ক্রিয়েট হয়। খেয়াল করে দেখবেন যে আন্ডাররেটেড ক্রিকেটাররা পারফর্ম করেছে, বিদেশের মাটিতে খেলানো হয় না। নাইমকে 5 মেরে দিয়েছেন ভাই, একটু আগে বলছিলাম লাস্ট 5টা উইকেটে 3টা তিনি নিয়েছেন। বাংলাদেশের জন্য সবচেয়ে রিস্কিয়ার সিচুয়েশন কখন হয়? রিস্কিয়ার সিচুয়েশন তখন হয় যে বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো করেছে, সেকেন্ড ইনিংসে বাংলাদেশ একদম ফালতু ক্রিকেট খেলে, একটু আগে যেটা বলছিলাম। আরেকটা জিনিস ঘটে, বাংলাদেশ প্রতিপক্ষের এগেনস্টে ভালো করেছে, বল করছে, 5-6টা উইকেট নিয়ে নিয়েছে, টেলেন্ডাররা গিয়ে বাংলাদেশের এগেনস্টে বিশাল পার্টনারশিপ করে ফেলে। সো এই দুইটার কোনোটাই গল টেস্টে ঘটে নাই। লিটন কুমার দাস অনেক সমালোচনা হচ্ছিল, দীর্ঘ সময় পর তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন। মুশফিকুর রহিম 20 ইনিংসের মতো একটা ব্যবধান আমরা দেখেছি মাঝখানে, অসাধারণ খেলেছেন। আমরা যদি খেয়াল করে দেখি, নাজমুল হোসেন শান্ত আন্ডার প্রেসার ক্যাপ্টেন্সি হারিয়েছেন ওয়ানডে থেকে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট থেকে, জাস্ট বিফোর দ্য ডে বাংলাদেশ ফ্রম ফর শ্রীলঙ্কা। এবং ওই সিচুয়েশনে ওই ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন, তিনি অলমোস্ট 150 মেরেছেন। বাংলাদেশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেকেন্ড ইনিংসে ভালো করা, ডিসেন্ট টোটাল স্কোরবোর্ডে দেয়া, সেখানটায় তিনি মুমিনুল হক আউট হয়ে যাবার পরে যেভাবে পার্টনারশিপ বিল্ড আপ করা দরকার সেটা করেছেন মুশফিকুর রহিমের সাথে। সো লিটনের কথা বলেন, নাইমের কথা বলেন, মুশফিকের কথা বলেন, সাদমানের কথা বলেন। সাদমান অ্যাওয়ে টেস্ট মানে সাদমানের 50+ একটা ইনিংস আমরা দেখছি, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমরা দেখেছিলাম, আমরা পাকিস্তানে আমরা দেখেছিলাম, ইন্ডিয়ার এগেনস্টে 50 দেখেছিলাম আমরা, সবশেষ টেস্টে 120 করেছিল জিম্বাবুয়ের এগেনস্টে ইন চিটাগং, আজকে তিনি 76 করেছেন। যাদের কাছ থেকে আমরা খুব বেশি প্রত্যাশা করি না কালেকটিভলি, সেই মিনসরা অনেকটাই আন্ডাররেটেড ক্রিকেটাররা, দে আর আপলিফটিং দ্য ফ্ল্যাগ অফ দিস কান্ট্রি। কলে বাংলাদেশ যেভাবে ডমিনেট করেছে দ্য ডে টু ডে, এক কথায় অসাধারণ, এক কথা অবিশ্বাস্য। আন্ডার প্রেসার ক্যাপ্টেন শান্তর যে প্রেজেবল ব্যাটিং, এটাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। মিরাজ নাই, ইউ আর শর্ট অফ আ বোলার, সেই জায়গায় নাইম যেটা প্রতিদান দিয়েছেন, মিরাজ থাকলে হয়তো নাইম খেলতেনই না, এমনও চান্সেস ছিল। যেভাবে তিনি প্রতিদান দিয়েছেন, যেভাবে তিনি 5 উইকেট নিয়েছেন, যেভাবে তিনি উদযাপন করেছেন, যেভাবে ক্রুশাল মোমেন্টে প্রতিপক্ষের ওই যে শেষ 15 রানে 4টা উইকেট নেওয়ার ক্ষেত্রে তার একটা বড় রোল ছিল। হাসান মাহমুদ, আমরা সবাই ফোকাস করছি নাহিদ রানার উপরে, যেভাবে 3টা উইকেট নিয়েছেন। আমার কাছে মনে হয় যে এই টেস্টটা বাংলাদেশ অবিশ্বাস্যভাবে হলেও যেভাবে কামব্যাক করেছে, তাতে 5th ডেতেও ডমিনেট করে জিতে যাবে। এর কারণ একটাই, কারণ বাংলাদেশ রাইট নাও ইন আ ড্রাইভিং সিট। 187 রানে বাংলাদেশ এগিয়ে, হাতে রয়েছে 7 উইকেট। বাংলাদেশ প্রথম সেশনটা যদি ব্যাট করে, প্রথম সেশনে 30 ওভারে যদি বাংলাদেশ 120 রান যদি অ্যাড করতে পারে, 180 বলে 120 রান অ্যাড করা খুব ডিফিকাল্ট না, কারণ বাংলাদেশ ডেফিনেটলি শ্রীলঙ্কাকে একটা টার্গেট দিতে চাইবে। একই সাথে বাংলাদেশ কিছু ওভার স্টার বোলারদের দিতে চাইবে শ্রীলঙ্কাকে অল আউট করার জন্য। সো ওই 120-25 রান যদি অ্যাড হয়, 330-এর কাছাকাছি টার্গেট করলে শ্রীলঙ্কা ডেফিনেটলি দে ওন্ট ট্রাই টু চেজ ইট, এবং বাংলাদেশে বোলারদের জন্য একটা দারুণ মোমেন্টাম ক্রিয়েট হবে টু ডু সামথিং, টু মেক আ হিস্ট্রি ইন গল আফটার কলম্বো ফর দ্য কান্ট্রি, টু রিমার্ক আ উইন। সবাই ভালো থাকবেন।